যে আপনাদের জামাত ইসলামের ইশতেহার এখনো তো নির্বাচনের সময় হয়নি, সামনের জানুয়ারিতে তো নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম থেকে নির্বাচন ইশতেহার ঘোষণা হবে। এই নির্বাচনের বাইরে মানে নির্বাচন ইশতেহারের বাইরে আপনি ব্যক্তিগত কোনো ইশতেহার আছে কি না, আপনার মানে সুনির্দিষ্ট পরিকল্পনা জি আছে একটু বলুন। ধন্যবাদ শাহিন ভাই। শাহিন ভাই, আমি আসলে এখানে আপনার প্রশ্ন অনেকগুলো উত্তর মনে হয় দিয়ে ফেলেছি। আমার ব্যক্তিগতভাবে একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে আমি গভর্নমেন্টের প্রজেক্টের বাইরে কী কী করতে পারি বেশ কিছু বিষয় আমি মেনশন করেছি। নতুন বাংলাদেশের পথটাই নতুন বাংলাদেশ আমরা বলেছি এবং আমিরে জামাত জাতীয় সমাবেশে বলেছে আমাদের ধর্মীয় মূল্যবোধের পরিচয় 24 বিপ্লবের আদর্শ হবে আমাদের নতুন বাংলাদেশের পথটাই। ধর্মীয় মূল্যবোধের এবং 24 বিপ্লবের আদর্শ। 24 বিপ্লবের আদর্শ কি? 24 বিপ্লব দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। 24 বিপ্লব কি? 24 বিপ্লব চাঁদাবাজদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। 24 বিপ্লব কি? 24 বিপ্লব রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল। 24 বিপ্লব একজন কুলি থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে এদেশের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবাইকে এক কাতারে নিয়ে এসেছিল নতুন একটি বাংলাদেশ করার জন্য। আমাদের নতুন বাংলাদেশ পথটায় এটিই যে 24 বিপ্লবের এই স্পিরিটকে সামনে নিয়ে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমি বিশ্বাস করি, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আমাদের রাজনীতি নিয়ে আমাদের মতপার্থক্য আছে, ধর্মীয় বিশ্বাসের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু রাষ্ট্রের মৌলিক কিছু বিষয়, রাষ্ট্রের স্বার্থের কিছু বিষয় এই জায়গাতে আমাদের মতপার্থক্য থাকা উচিত নয়। এটা যদি হয় আমরা রাষ্ট্রে এগিয়ে যেতে পারবে না। আমরা এই জায়গা থেকে আমরা আদর্শ হিসেবে সামনে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের 54 বছরের ব্যর্থতা, এটা আমরা মোটামুটি মোরালেস আমি কিছু বিষয় বলেছি। আমাদের ব্যর্থতা, আমার রাজনৈতিক আমাদের ঐক্য হয় নাই। আমাদের ব্যর্থতা, আজও আমরা একটা গরিব রাষ্ট্র হিসেবে আমাদের মানুষ দুমুঠো ভাত অনেক কষ্ট করে খাচ্ছে। আমাদের অর্থের অভাব নেই, কিন্তু অর্থগুলোকে প্রপারটি ইউটিলাইজ করার অভাব। আমাদের দেশে মেধাগুলোকে, আপনি যদি ইউকেতে যান, আপনি যদি ইউএসএতে যান, আপনি মধ্যপ্রাচ্যে যান, বড় বড় ডাক্তারগুলো দেখবেন সব বাংলাদেশি, এইদের বাংলাদেশ আর পাকিস্তান। তাহলে সেই মেধাগুলোকে কেন আমরা বাংলাদেশে কাজে লাগাতে পারছি না? ওয়েস্টের ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকগুলো বাংলাদেশিরা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিদেশে পিএইচডি করতে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসছে না? কারণ আমরা শিক্ষাকে ডেভেলপ করতে পারি নাই। একজন শিক্ষকের যে অপরচুনিটিস থাকা দরকার ছিল, যে অপরচুনিটিস থাকার কারণে তার এই কমিটমেন্টকে সে ভুলবে না, দেশে ফিরে এসে দেশে সার্ভিস করবে, কিন্তু সেটা নাই। আমরা নতুন বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ তৈরি করতে চাই যে বাংলাদেশে আমাদের মেধাগুলোকে আমরা কাজে লাগাতে পারবো। আমাদের 54 বছরের বাংলাদেশের একটা মূল ব্যর্থতা ছিল আমাদেরকে শাসন করার জন্য আমরা শাসক তৈরি করতে পেরেছি, কিন্তু আমরা সেবক তৈরি করতে পারি নাই। আমি একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে শুধু এমপি না, আমি এই এলাকার মানুষের সেবক হতে চাই। আপনাদের মনের হৃদয়ের জায়গায়, ভালোবাসার জায়গায় আমি পেতে চাই। আপনাদের সুখ দুঃখ কষ্টে আমি নিজেকে আপনাদের পাশে তৈরি করতে চাই। আমি ব্যক্তিগতভাবে একজন একাডেমিশিয়ান, আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি আমার একাডেমিশিয়ান পেশায় আমি ফিরে যেতাম। বাট একজন পার্লামেন্ট মেম্বার হিসেবে, শুধুমাত্র এমপি হিসেবে নয়, কিংবা মন্ত্রী হিসেবে নয়, আমি জনগণের কাছে একজন সেবক হিসেবে আসতে চাই। এবং আমি শাহিন ভাই যে উত্তরটা দিতে ভুলে গেছি, যে সেটি হলো নির্যাতনের বিষয়। নতুন বাংলাদেশে আমরা কি করব, সেটি আমরা নতুন বাংলাদেশে আমরা কিন্তু দেখিয়েছি যে একজন অমুসলিম তার বাড়িঘর দখল হবে নাকি আমরা পাহারা দেব, সেটি 24 অভ্যুত্থানের পরে আমরা দেখাই নেই। যখন তাদের বাড়িঘরগুলো একটা গোষ্ঠীর মানুষ দখল করেছিল, ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে যাচ্ছিল, তখন কারা পাহারা দিয়েছে সারা বাংলাদেশে? জামাত ইসলামী এবং ছাত্র শিবির। আমাদের কোনো নির্যাতন নয়। এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সবাইকে মিলে আমরা দেশ গড়তে চাই। আমাদের দেশের অনেকগুলো জায়গা এখনো ফাইনালাইজ হয় নাই। তার ভেতর সবচেয়ে ইনসিকিউর একটা জায়গা হলো এই
সাংবাদিকতার এই জায়গাটিতে, যেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে স্পষ্ট নীতিমালা খুবই সামান্য। আবার দুনিয়ার ডেভেলপ জায়গাগুলোতে কিন্তু আমাদের দেশের মধ্যে এত প্রেস ক্লাবও নাই, সত্য কথা যেটা, এটা কিন্তু বাস্তব। আমাদের দেশে যে পরিমাণ আছে ডেভেলপ জায়গাগুলোতে এগুলো নাই। বাট একটা দেশের সরকার কিন্তু একটা স্থায়ী নীতি তৈরি করে তৃণমূলের একজন সাংবাদিককে পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিতে সক্ষম। আমি ব্যক্তিগতভাবে এই ওয়াদা দিতে পারি না, বাট আমি মনে করি একজন পার্লামেন্ট মেম্বার হলে আমি আমার জায়গা থেকে অবশ্যই সাংবাদিকদের জন্য, তাদের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কাজ করবো ইনশাল্লাহ। আমি মূলত মালয়েশিয়াকে উদাহরণ হিসেবে এনেছি দুইটা কারণ, একটা ডেভেলপমেন্টের জায়গা আর একটা হলো রাজনৈতিক ঐক্যের জায়গাটি। কারণ মালয়েশিয়ার 3টা জাতিগোষ্ঠী রয়েছে, আমাদের দেশে কিন্তু মাত্র 1% উপজাতি, তাই না, লেস দেন 1%। তারপরে কিন্তু আমাদের পার্বত্য এলাকাগুলোতে অনেক ভয়াবহ সমস্যা। কিন্তু আপনি সাবা সারোয়া যেটি আছে সেখানে কিন্তু এরকম কোনো যুদ্ধ নাই। এবং মালয়েশিয়ার বর্তমান প্রাইম মিনিস্টারের যে কোয়ালিশন সরকার, সেখানে সাবা সারোয়া গভর্নমেন্ট কিন্তু একসাথে কাজ করছে। জি, সবাইকে নিয়ে কিন্তু একসাথে কাজ করছে। এর কারণটা আমি উদাহরণটা এজন্যই এনেছি যে একটা দেশে 60-40% ডাইভার্সিটি থাকার পরেও তারা দেশের জন্য কিন্তু একমত হয়েছে, কিন্তু আমরা কিন্তু সে জায়গাতে এখনও হইতে পারি নাই। এক নাম্বার 2 হইল আপনারা, আমি যে সংগঠনের বর্তমান মহাসচিব, এটার প্রতিষ্ঠাতা এক্সিকিউটিভ মেম্বার হলো মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন PKPIM, এটার তিনি প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এবং 1969 সালে যখন ইপসো তৈরি হয়, উনি তখন এশিয়া ডিভিশনের প্রধান ছিলেন এবং ইপসোর এক্সিকিউটিভ মেম্বার ছিলেন। এবং আলহামদুলিল্লাহ আমি ভিজুয়ালি ভবিষ্যৎ দেখাবো, বর্তমান প্রাইম মিনিস্টার বাইনামে আমাকে চেনে ইপসো সেক্রেটারি জেনারেল হিসেবে। তার বাসভবনের লাস্ট সফরে আমি বাসভবনে দাওয়াতে ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করেছি। তো আমরা যে জায়গায় আনতে চাই, মাহাতির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং আনোয়ার ইব্রাহিমকে তখন বলা হতো আপকামিং প্রাইম মিনিস্টার, কারণ মাহাতিরের পরেই তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তাদের মতনৈক্যের কারণে মাহাতির মোহাম্মদ খুব জঘন্যতম অভিযোগে অভিযুক্ত করে আনোয়ার ইব্রাহিমকে জেলখানায় পাঠিয়ে দেয় 1999 সালে। এটা আপনারা অনেকে জানেন। এরপরে কিন্তু 1 যুগের বেশি সময় আনোয়ার ইব্রাহিম এটার সাথে ফাইট করেছে। সেই আনোয়ার ইব্রাহিম মাহাতির মোহাম্মদের সাথে জোট করে আবার সরকার গঠন করেছিল, আপনারা জানেন তো, কারণ রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আমরাও কিন্তু চাইলে এই জায়গাটিতে করতে পারি। আজকে যার সাথে আমার রাজনৈতিক বিপরীত, দেশের জন্য তার সাথে আমরা রাজনৈতিক কোয়ালিশন করব, এটা কিন্তু সম্ভব। আমি মনে করি এই জায়গাতে আমাদের রাজনৈতিক ঐক্য দরকার। আমি মনে ক্লিয়ার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি মাচ হ্যাপি। এবং গতকাল প্রায় 11,000 মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছি ভাটগ্রাম ইউনিয়নে। সেখানে 2টি বড় বাজার রয়েছে, কুন্দারহাট এবং করাইহাট। মোর দেন 11,000 মানুষের সাক্ষাৎ করেছে। এবং আমার কাছে মনে হয়েছে আমি যে সাড়া পাচ্ছি 24 বিপ্লবোত্তর বাংলাদেশের তরুণদের একজন প্রতিনিধি হিসেবে, এটি আমার প্রত্যাশার চেয়ে অনেক 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 গুণে বেশি। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কার্যক্রম যদি ধরে রাখতে পারি, যথাসময়ে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ, আমার প্রতিদ্বন্দ্বী থাকবে, খুব ভালো প্রতিযোগী ইনশাল্লাহ পাওয়া যাবে না, এটা আমি বিশ্বাস করি। মানুষের ভালোবাসা, মানুষের আস্থা এতটুকু আমাকে আশ্বস্ত করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি এসেছে, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ রমজান শুরু হওয়ার আগেই দেশে 2001 সালের মতো একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা ভালো সরকার গঠিত হবে, যে সরকার দেশকে আগামী দিনে উন্নয়নের দিকে রান করবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যাশা করি। আপনারা জানেন এই আসনে 2001 সাল থেকে তো আসলে মূলত জোটভিত্তিক রাজনীতির একটা বড় অংশ এখানে রয়েছে আমাদের। 1991 সালে এখানে ফকির আব্দুর রহমান এই আসনে 7,000 ভোটে ফেল করেন। 1970 সালে যে নির্বাচন হয়েছিল, 1970 সালের নির্বাচন, সেই নির্বাচন কিন্তু ফকির আব্দুর রহমান পাকিস্তান আমলে, যখন যে বাংলাদেশে জন্ম হয়নি 1970 সালে,
যখন কাহালু এবং শাহজাহানপুর এবং সদর একসাথে ছিলেন, তখন ফকির আব্দুর রহমান এই আসন থেকে এমপি হয়েছিলেন। কিন্তু এদেশের উপজেলা সিস্টেম চালু হওয়ার পর থেকে মোটামুটি যতগুলো সুষ্ঠু উপজেলা নির্বাচন হয়েছে, প্রতিবার জামাত ইসলামী বিপুল ভোটে এখান থেকে বিজয়ী হয়েছে। শুধুমাত্র একবার নন্দীগ্রাম কিছু ভোট কেটে নিয়ে ওখানে আমাদের প্রার্থী ফেল করেছিল 2009 সালে। এছাড়া কিন্তু উনিও 90-এর আগে এখানে বিজয়ী হয়েছিলেন। আমাদের মরহুম হুজুর এখান থেকে বিজয়ী হয়েছিলেন। এরপরে আওয়ামী লীগ সরকারের প্রথম 2 টার্মেও আমাদের এই জায়গাগুলোতে বিজয়ী হয়েছে। আমাদের সময় পরিবর্তন হয়েছে, মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। যে মানুষগুলো 1 মাস আগেও রাজনৈতিকভাবে অন্ধ ছিল, তারা আজকে দেশের জন্য কথা বলছে। রাজনীতির বাহিরে গিয়ে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলছে। রাজনীতির বাহিরে গিয়ে তারা আদর্শের বাহিরে গিয়ে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। সেটি হলো 24-এর বিপ্লব। আমি বিশ্বাস করি সে 24-এর বিপ্লবের আদর্শ এবং দীর্ঘ সময়ের এই ময়দানে আমাদের স্যাক্রিফাইস, এই ময়দানে আমাদের ভাইদের ত্যাগ কুরবানিগুলো এবং এই মানুষের জন্য আমাদের কাজগুলো, মানুষের জন্য আমাদের ভালোবাসাগুলো, মানুষের জন্য আমাদের লেগে থাকাগুলো, আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে বিপুল ভোটে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।